করে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে অনেকেই মনস্টার হয়ে যাবে। আদালতে তারা এই কথা বলেছেন। আমরা সেখানে জবাবে বলেছিলাম যে আদালতের বিচারকরা মনস্টার হয়ে গেলে তাদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আচরণ বিধি আছে। আপনি আচরণ বিধি অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযোগ আনবেন, বিচার হবে যদি কেউ মনস্টার হয়ে যেতে চায়। কিন্তু ইচ্ছা অনুযায়ী আদেশ না দিলে সুন্দরবন আর বান্দরবন পাঠিয়ে দিবেন, এটি তো কোনো স্বাধীন বিচারকের বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। এবং কি চাইবেন তারা? আবার হয়তো কথা না শুনলে সন্ধ্যাবেলা আদালত বসাইতে চাইবেন। আগে যেরকম সন্ধ্যা ৭টার সময় ৭ জন সাক্ষীর জবানবন্দি নিয়ে একদিনে শুনানি করে রায় দেওয়ার চেষ্টা করেছেন, হয়তো মনের গভীরে এইরকম কোনো সত্য বাসনা লুকায়িত আছে। আর না হয় বিচারকদেরকে কন্ট্রোল করার মানসিকতা তো স্বাভাবিক কোনো মানসিকতা হতে পারে না। পলিটিক্যাল প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে কি মূলত আওয়ামী লীগকে এই দেশে আবার ফেরানো না আসল উদ্দেশ্য কি? একটা কুচক্রী মহল, একটা দুর্নীতিবাজ ধান্দাবাজ মহল এই অঘটনটা ঘটাচ্ছে। যারা বিগত দিনে লুকিয়েছিল, যাদের কোনো অস্তিত্ব ছিল না, এই জুলাই তাদেরকে ফিরিয়ে এনেছে। এখন সেই কুচক্রী মহলটাই এই জুলাইকে প্রশ্নবিদ্ধ করতেছে। এই জুলাই গ্রাফিতিটা মুছে ফেলতে চাইতেছে। জুলাই গ্রাফিতি মুছে ফেলে কি জুলাই মুছে যাবে জনগণের মন থেকে? তোমরা জুলাই গ্রাফিতি যত মুছবা জনগণের ক্ষোভ তত বাড়বে তোমাদের প্রতি। তাই জুলাই গ্রাফিতি মুছা যাবে না। এবং আমরা দেখেছি চট্টগ্রামে যে ঘটনাটা ঘটে, যিনি করেছেন ওনাকে আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র ঘৃণা জানাই। সরকারকে বলবো এই জুলাই গ্রাফিতি মুছার যে মূল নায়ক চট্টগ্রামে, ওনাকে আইনের আওতায় আনা হোক এবং ওনাকে শাস্তি বিধান করা হোক। এবং নতুন করে সারা বাংলাদেশে যেখানে যেখানে জুলাই গ্রাফিতি মুছা ফেলা হয়েছে সেগুলিকে সরকারি উদ্যোগে সরকারিভাবে জুলাই গ্রাফিতিগুলি আবার অঙ্কিত করা হোক এবং জুলাইকে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, কলঙ্কিত করতে না পারে, সেজন্য সরকারকে আমরা বলবো সচেষ্ট থাকবেন। যদি তা না করেন আমরা জুলাই যোদ্ধারা, বাংলার আপামর জনসাধারণ আবার মাঠে নামবো এবং এই জুলাই গ্রাফিতি এবং এই জুলাই সম্মান যাতে বাংলাদেশে চিরস্থায়ী হয়, মানুষের মনে গেঁথে থাকে, সেই ব্যবস্থাই আমরা ইনশাল্লাহ আগামীতে আবার করব। এটা স্বৈর শাসকদের বা স্বৈরাচারে যারা দোষর ছিল তাদের একটা চক্রান্ত হতে পারে। তারা এটাকে ভয় পায়। এই জুলাই তাদেরকে তাড়িয়েছে, জুলাইও অন্যায় অত্যাচারকে তাড়িয়েছে, জুলাইও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, জুলাই ন্যায়ের পক্ষে কথা বলে, জুলাই মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। তো তাদের মনে এই ভয়টা, যারা দুর্নীতিবাজ, যারা চোর ডাকাত, যারা মানুষের সাথে অত্যাচার অবিচার জুলুম নির্যাতন চালায়, তাদেরই ভয় জুলাই নিয়ে, তাদেরই ভয় গ্রাফিতি নিয়ে। সেই কুচক্রী মহল, যারা মানুষ দুর্নীতিবাজ, তারাই শুধু ভয় ভীত সন্ত্রস্ত হয়ে জুলাই গ্রাফিতি মুছে ফেলতে চায় এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই সেই সরকার, বর্তমান সরকার তো এই জুলাই প্রতি দায়বদ্ধ। বর্তমান সরকার তো ঋণী। বর্তমান সরকার যদি 100 বছর জুলাইয়ের ঋণ শোধ করতে চায়, পারবে না। এই জুলাই তাদেরকে স্বাধীনতা দিয়েছে, এই জুলাই তাদেরকে মুক্ত করেছে, জুলাই তাদেরকে রাজনীতিতে আবার ফিরিয়ে এনেছে, এই জুলাই তাদেরকে 17 বছরের অবিচার থেকে মুক্ত করেছে, দেশ বিদেশ থেকে তাকে দেশের মাটিতে এসে রাজনীতি করার অধিকার দিয়েছে। তাই সরকার, আমি বলবো সবচেয়ে বেশি উপকৃত হয়েছে এই জুলাইকে দিয়ে সরকার, সবচেয়ে লাভবান হয়েছে সরকার। সরকার তাদের দ্বিতীয় জীবন ফিরিয়ে পেয়েছে। সরকার এই জুলাইয়ের মাধ্যমে তাদের দ্বিতীয় রাজনীতি ফিরিয়ে পেয়েছে। সরকার এই জুলাইয়ের মাধ্যমে তাদের সংসদে আসার, যাওয়া, নির্বাচন করার সুযোগ পেয়েছে। তাই সরকারের উচিত এই জুলাই প্রতি দায়বদ্ধ থাকা। সরকারের উচিত এই জুলাইকে ধন্যবাদ দেওয়া, কারণ সরকারই এটা থেকে বেশি বেনিফিশিয়ারি ভোগ করেছে। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই বাংলাদেশে অনেক হিন্দু ভাই, খ্রিস্টান ভাই কিংবা আপনার পাহাড়ে যে সকল ভাই আছেন তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মুসলমানরা আর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এটা কি সত্য কিনা? আমি বললাম যে দেখেন, সোশ্যাল মিডিয়াতে যা দেখা যায় এটা অনেকটা ভুল। বরঞ্চ আমার এই বাংলাদেশে যেভাবে আমরা শান্তিতে আছি, ঠিক তেমনি ভারতের সংখ্যালঘু ভাইরা, যেমন ভারতের সংখ্যালঘু হচ্ছে মুসলমান, ভারতের সংখ্যালঘু হচ্ছে হিন্দু, খ্রিস্টান, ভারতের সংখ্যালঘু হচ্ছে বৌদ্ধ, ওরা যদি শান্তিতে ওরা ধর্মীয় কাজ সম্পাদন করতে পারতো তাহলে আমি আনন্দ পেতাম। আমাদের বাংলাদেশে 95% মুসলমান। দেখেন, এই 95% মুসলমান যেভাবে করে আমাদেরকে আগলে রেখেছে, ঠিক তেমনি আজকে যদি ভারতে 95% হিন্দু হতো তাহলে ভারতের অবস্থা কি হতো আপনারা ভাবেন। ভারতে
কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান ভারতের মাটিতে আর থাকতে পারতো না। কিন্তু আজকে দেখেন, তারপর আমাদের এই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র, নানা ধরনের প্রপাগান্ডা হয়। আমি মনে করি যে ষড়যন্ত্র নানা দিক দিয়ে হচ্ছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আপনার বিজেপি সরকার যেভাবে করে আপনার মুসলমানদেরকে নিধন করছে, মুসলমানদের উপর নির্যাতন করছে, এটা আসলে আমি একজন মানুষ হিসেবে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা নৃশংসতা। এই নৃশংসতা যদি না থামে তাহলে এই পৃথিবীতে যে মানব জাতি বলে মানবিকতা আছে, এই মানবিকতা আসলে পৃথিবী থেকে হারিয়ে যাবে। তাই আমি মনে করি একজন মানুষ হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে আমি মনে করি যে বাংলাদেশে, আমি একটা উদাহরণ দিই আমি আপনাকে, যে 5ই আগস্টের পরে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, আমি একটা কথা বলেছিলাম, আমরা বাংলাদেশে আমরা তো শুকরের মাংস খেতে পারি ওপেনলি। এই শুকরের মাংস আমরা যেভাবে ওপেনলি খেতে পারি, যে 95% মুসলমানের দেশে কোরআনে আছে শুকর মাংস খাওয়া হারাম, সে হারামের মাংস মুসলমানের সামনে কেটে আমরা খেতে পারি, কিন্তু মুসলমানরা আমাদেরকে আক্রমণ করে না। কিন্তু ভারতে যেভাবে করে আপনার গরু মাংস খাওয়ার কারণে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন চালানো হয়, এরকম নিপীড়ন যদি বাংলাদেশে আমরা মুসলমান বাইরে চালাতো, আমরা ভাই টিকে থাকতে পারতাম না। তাই আমি মনে করি যে ভারত যেভাবে করে নৃশংসতা চালাচ্ছে, এই নৃশংসতা বন্ধে আন্তর্জাতিকভাবে যে সকল মুসলমান রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রকে একত্রিত হতে হবে এর বিরুদ্ধে কথা বলতে হবে। তাহলে এখান থেকে মুক্তি সম্ভব। আমি কিন্তু দেখতে পাই যে অনেক মুসলমান রাষ্ট্র এই বিষয়ে কথা বলে না। আজকে আমাদের বাংলাদেশে 95% মুসলমান, এই মুসলমান বাইরেও এই বিষয়ে কথা বলেন না। কেন কথা বলেন না? ওরা মনে করে যে ভারতের বিরুদ্ধে কথা বললে আমাদের অনেক সমস্যা হবে। কি সমস্যা হবে ভাই? কি সমস্যা হবে আপনি আমাকে বলেন? আপনার ধর্মকে রক্ষা করার জন্য, এই পৃথিবীতে মানবতা রক্ষা করার জন্য আপনি যদি কথা বলতে ভয় পান, তাহলে আপনি কিসের মানুষ হলেন ভাই? আমি মনে করি যে সময় থাকতে আমাদের সকল সত্তর হইতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের সবাই, আমরা যারা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের সবার একটা সম্মিলিত সম্মতি ছিল যে র্যাব বিলুপ্ত করা হবে। আপনারা দেখবেন বিএনপি চেয়ারপারসন, সাবেক যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মরহুমা বেগম জিয়ারও কিন্তু এই ব্যাপারে অনেকবারের বক্তব্য আছে যে আমরা ক্ষমতায় আসলে র্যাব বিলুপ্ত করে দেব। ইভেন তারেক রহমানের বক্তব্য আমি শুনেছি যে আমরা ক্ষমতায় আসলে র্যাব বিলুপ্ত করে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম ভাই যেটা কারেক্টলি বলেছেন যে ইউএসএ ট্রেজারি ডিপার্টমেন্টের স্যাংশন হওয়া একটা প্রতিষ্ঠান, যার 6 জন কর্মকর্তাকে স্যাংশন করা হয়েছিল, যারা পুলিশের, র্যাবের, সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে এসছেন, এই রকম একটা স্যাংশন, নিষেধাজ্ঞা দেওয়ার একটা ফোর্স, যার উপর থেকে এখনও নিষেধাজ্ঞা উজ্জ্ব করা হয় নাই, তাদের উপর থেকে উজ্জ্ব করবার ব্যবস্থা না নিয়ে আপনি এই ফোর্সটাকে রেখে দেবার যে সিদ্ধান্ত নিলেন, এবং এই যে মানবাধিকার লঙ্ঘনের বিচারগুলো এখনো হইল না, শেষ হয় নাই, আপনারা মানবাধিকার কমিশনের আইনটা পাশ করলেন না, এই সম্মিলিত বাস্তবতায় র্যাব রেখে দেওয়া মানে হচ্ছে আপনাদের মতলব ভালো না। আপনাদের মতলব ভালো না। এই যে আপনারা 17 বছরে কিছু শেখেন নাই, এটা হচ্ছে একটা বড় প্রমাণ তার। এখন আপনি বলছেন যে এলিট ফোর্স লাগবে। এলিট ফোর্স কেন লাগবে? র্যাব হওয়ার আগে কি বাংলাদেশে এলিট ফোর্স ছিল না? আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভির প্রত্যেকটা ফোর্সে এলিট ফোর্স আছে। যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা পুলিশকে সাহায্য করার জন্য, সরকারকে সাহায্য করবার জন্য বহু অপারেশনে আসছে। বহু জায়গায় বহু ঘটনা এরকম ঘটেছে। তাহলে এর আগে এপিবিএন নামক একটা ফোর্স আছে বাংলাদেশে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, যারা পুলিশের যে অংশটা আর্মস ক্যারি করে, মানে তার ট্রেন্ড আছে, ওটাই তো আমার এলিট ফোর্স ছিল পুলিশের। তাহলে আপনি র্যাব করে আমার ঐতিহাসিক পুলিশের এলিট ফোর্সটাকে দুর্বল করে রেখেছেন, অথচ এমন একটা ফোর্সকে আপনি বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করছেন যেই ফোর্সটা মানবাধিকার লঙ্ঘনের জন্য সারা দুনিয়াতে সমালোচিত, স্যাংশনড, এবং এখানে যারা কাজ করছেন তারা ভবিষ্যতে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মিশনে কাজ করতে পারবেন না, এবং তাদেরকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়া হচ্ছে। এবং আমি জানি যে আর্ম ফোর্সেসের অফিসাররা র্যাবে আসতে চায় না, কারণ তাদের ফিউচার কেরিয়ার নষ্ট হয়ে যাবে এখানে কাজ করলে। অতএব এই সকল বাস্তবতা, এই সিদ্ধান্তটাকে আমরা ভুল সিদ্ধান্ত মনে করি, যেটা অরিজিনালি আমরা সকল রাজনৈতিক দল মিলে একমত হয়েছিলাম, সেই সিদ্ধান্তে ফিরে যাওয়া দরকার।
আপনি ট্রানজিশনের জন্য সময় নেন। বিলুপ্ত করা মানে এটা না আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতের অফিস বন্ধ করে দিয়ে আসছে, দিনে দিনে গিয়ে ওখানে তালা মেরে দিয়ে আসছে, সরকার গিয়ে গিয়ে র্যাবের অফিসে তালা মেরে দেবে, ব্যাপারটা তো এরকম না। বিলুপ্ত করবেন আপনি 2 বছর 3 বছর ধরে পুরো সিচুয়েশনের নিয়ন্ত্রণ নিয়ে বিলুপ্ত করবেন, কারণ বিকল্প এই ফোর্সগুলো যে কাজগুলো করছে এই ফাইলগুলো তো কোথাও না কোথাও হ্যান্ডওভার করতে হবে, সেটা এপিবিএন হোক, পুলিশের কোনো ডিপার্টমেন্ট হোক, একটা সামঞ্জস্যতা রেখেই এই বিলুপ্তির পথে যেতে হবে। কিন্তু সেটা না করে যেটা করছেন এটা সিম্পলি ফাংশনাল না। দেশে বিদেশের কোনো মানবাধিকার সংগঠন এই প্রস্তাবনার সাথে একমত হবেন না। দ্বিতীয়ত যেটা ভাই জিজ্ঞেস করেছেন গরুর হাট নিয়ে, আমরা আসলে রবিবারে কথা বলবো কোরবানি, গরুর হাট, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। কুইকলি রেসপন্স যেটা করছি সেটা হচ্ছে এটা তো নতুন কিছু না, এটাই তো চাঁদাবাজির অংশ, যেটা বললাম আর কি, যে রাস্তাঘাট ফুটপাত দখল করে যাচ্ছে তাই কারা করছে, এবং এই শক্তিটা কোথায় যে আমি একটা হাঁটার রাস্তা বন্ধ করে দিলাম, একটা লেন বন্ধ করে গরু বসায় দিলাম। এই যে সারা বাংলাদেশকে, সারা শহরকে গরুর হাট বানানোর যে বাণিজ্য, এই বাণিজ্যের নামই তো হইল প্রাইভেট সেক্টরের চাঁদাবাজি, বেসরকারি চাঁদাবাজি। এবং এই বেসরকারি চাঁদাবাজির এমডি, চেয়ারম্যান, সিইও সবই হলো সরকারি দলের। এবং প্রত্যেক এলাকার যারা পাতি নেতারা আছে তারা এগুলো ম্যানেজ করতেছে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই মৌসুমি আয় উপার্জনের জায়গা। বিএনপি যদি দীর্ঘমেয়াদে রাজনীতি করতে চায় তাদেরকে বোঝা দরকার এই পুরাতন আমলের হাটঘাট মাঠ ইজারার আর গরুর হাট দিয়ে রাস্তা দখল করার রাজনীতি বেশি দিন চলবে না, এটা ফাংশনাল হবে না, এটা কার্যকর হবে না। এটা যদি আপনারা ভোটের রাজনীতিতে তরুণদের মানে মানসিকতা, ভোটের যে প্যাটার্ন এগুলো দেখে না বোঝেন, তাহলে আপনাদেরকে ভবিষ্যতে করা মাসুল দিতে হবে, কিন্তু রাজনৈতিক মাসুল দিতে হবে। এটা মাস্তানি করে সমাধান করতে পারবেন না, কারণ সমাজের চিন্তা মনস্তত্ত্ব বদলে গেছে, তরুণদের আকাঙ্ক্ষা বদলে গেছে। এই বদলে যাওয়ার জায়গায় আপনারা এই রাজনীতি আর হাটঘাট মাঠ দখল করা, কোরবানির হাট বসায় দেওয়া, রাস্তাঘাট দখল করে, খেলার মাঠ, স্কুলের মাঠ দখল করে এই রাজনীতি করা বন্ধ করতে হবে। এগুলো ব্যবসাকে ব্যবসার মতো করে করতে দেন, এগুলো দিয়ে রাজনীতি করিয়েন না। আপনার যারা গরু ব্যবসায়ী আছে, গরু ব্যবসায়ী দলের পদ পদবি দিয়েন না, ওদেরকে গরু ব্যবসা করতে দেন। যারা এইবার সরকারি দলের এই কোরবানি ব্যবসায় নামছে ওদেরকে দলের পদ থেকে বহিষ্কার না করে সব কমিটিতে একটা হাট বিষয়ক সম্পাদক, গরুর হাট বিষয়ক সম্পাদক, কোরবানি বিষয়ক সম্পাদক, মাঠ দখল বিষয়ক সম্পাদকের পদ তৈরি করে দেন। যে এলাকাতে হাটঘাট রাস্তা দখল করছে দখলদার বিষয়ক সম্পাদক, সবাইকে এই সম্পাদকের পদ দিয়ে দেন, তাহলে আমরা জানবো আসলে এলাকাতে এই দখলের বাণিজ্যটা কারা করতেছে। বাহিনীর যে নিষ্ক্রিয়তা, ডিসাইসিভনেস, এইটা সরকারের পক্ষ থেকে যদি সিরিয়াসলি অ্যাকশনে না যাওয়া হয়, আপনি শাহবাগ থানার ওসিকে যদি সাসপেন্ড করতেন যে আপনার এখানে গেছে আপনি মামলা করেন নাই, মামলা করতে গেছে মামলা নেন নাই, তখন সারা দেশের ওসিরা মেসেজ পাইতো না যে না আমাকে বিচার করতে হবে। কিন্তু আপনি এটা না করে সারা দেশের প্রশাসনকে কি মেসেজ দিয়েছেন, বিএনপির লোকজন অভিযুক্ত হইলে মামলা নেওয়া যাবে না। তাই হচ্ছে, কোথাও মামলা হচ্ছে না, বিএনপির লোকরা গেলে ভয়ে কথা বলতেছে না, ভাই একটু উপর থেকে ফোন করে নিয়ে আসেন, একটু ডিসি সাহেবকে বলেন, রমনার অমুককে বলেন, তমুককে বলেন, এসপিকে বলে দেন, ওনাকে বললে ভাই আমি একটু দেখতেছি, ডিআইজির সাথে কথা বলে নেই। একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের আমলে যা যা হয়েছে সেই রাষ্ট্রীয় খাইসলত আমরা দেখতে পাচ্ছি। এবং দিন শেষে যে জন্য বিএনপিকে আমরা কেন চাচ্ছি সংশোধন হোক, কারণ আমরা বিএনপির দ্বারা এই ভুলগুলো হয়ে দেশের ক্ষতি হোক এটা তো আমরা চাই না। তো এইটা চাওয়ার ভিতর দেশের কোনো কল্যাণ নাই। তো দেশটা খুবই মানে ভলাটাইল অবস্থায় এখন আছে, অস্থিতিশীল অবস্থায় আছে। আমরা চাই একটা ন্যায্য শাসনের মধ্য দিয়ে এইটা স্টেবল হোক, এবং এটা স্টেবল তখনই হতে পারবে যখন আপনি আইনের শাসন কায়েম করতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে। এর বাইরে দলীয় বিবেচনায় কাজ করলে সেটা কখনো অর্জন করা সম্ভব না। তারা অনার্স পর্যায়ে আরও 2টি রিয়ার বৃদ্ধি এবং মাস্টার্স পর্যায়ে যেখানে কোনো রিয়ার ছিল না সে জায়গাতে আরেকটি রিয়ার বৃদ্ধির পরিকল্পনা করেছে। আমরা এই বিষয়ে অপোজ করেছি এবং বলেছি শিক্ষার্থীদের, আপনি জানেন যে 2025-26 সেশন আসা প্রায় 1.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বিভিন্ন হলগুলোতে যেই অ্যালট হয়েছে, আমরা মেয়েদের হলগুলোর পুরো ডাটা আনতে পারি না, ছেলেদের 12টি হলের ডাটা আমরা অবজার্ভ নিয়ে আমরা দেখেছি 25 থেকে 30% মাত্র শিক্ষার্থী, যে হলগুলোতে অ্যাটাচ দেওয়া শিক্ষার্থীর মাত্র 25 থেকে 30% ওভারঅল শিক্ষার্থীকে আবাসন সুবিধা দেওয়া সম্ভব হয়েছে। এটা আবাসিক শতভাগ আবাসিক হল না, সেই হিসাবে শতভাগ শিক্ষার্থীকে আবাসন দেওয়া সম্ভব হবে বলে আমরা দাবি করি না, কিন্তু আরও 20 থেকে 25% শিক্ষার্থীকে আবাসন দেওয়া খুবই জরুরি, যাদের যদি হলে সিট না দেওয়া হয় তাদের পড়ালেখা চালিয়ে যাওয়াই কষ্টকর। তো এই ধরনের একটা চরম সংকট থাকা অবস্থাতেও
যদি রিয়ার্ডের সংখ্যা বৃদ্ধি করা হয়, বর্তমানে 2019-20 থেকে 2025-26 সেশন পর্যন্ত 7টি ব্যাচ বৈধভাবে হলে অবস্থান করতেছে। যেখানে 5টি ব্যাচ থাকার কথা সেখানে 7টি ব্যাচ হলে বৈধভাবে অবস্থান করতেছে 2019 থেকে নিম্নের দিকে 2025-26 পর্যন্ত। যদি রিয়ার্ড সুবিধা আরও বৃদ্ধি করা হয় তাহলে দেখা যাবে যে একসাথে 10 থেকে 11টি ব্যাচ হলে থাকবে। তো এটা আলটিমেটলি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের অদূরদর্শী কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আলটিমেটলি যেই দিকে যাবে সেটা হচ্ছে যে প্রথম বর্ষে সিট দেওয়া যাবে না, অটোমেটিক গণরুমের যে প্রেশার, গণরুমের যে লজিক্যাল বেসমেন্ট সেটা তৈরি হবে এবং একটা 4 জনের রুমে 10 থেকে 12 জন, 20 জন, 25 জন থাকা লাগবে। গণরুমের একটা খুবই মানে আলটিমেট পরিণতি হচ্ছে গেস্ট রুম হওয়া, গেস্ট রুম এবং যে নির্যাতন এগুলো আবার চালু হওয়া। তো আমাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত সিট বন্টন নীতিমালা চূড়ান্ত করবে এবং এই নীতিমালার মধ্যে 2024 অভ্যুত্থান পরবর্তী, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নীতিমালাটা তৈরি হয়েছিল সেই নীতিমালাকে অপরিবর্তিত রাখবে। বিশেষ করে 10 এবং 11 নম্বর ধারায় আমরা যেটা বলেছি যে পুনর্ভর্তি এবং অভর্তি বিষয়ে কোনো ধরনের শৈথিল্যতা প্রদর্শন করবে না। এভাবে বিশ্ববিদ্যালয় যে সিট সংকট ঘনীভূত হয়েছে সেই সিট সংকটটা সমাধান করতে পারে। এবং এছাড়াও নারীদের হলগুলোতে আপনারা জানেন যে 500-600 জন অ্যালট দিয়েছে, এখন পর্যন্ত একজনকেও সিট দিতে পারে নাই। তাহলে নারী শিক্ষার্থীদের হলগুলোতে তো সিট সংকট আরও বেশি। একটা সমন্বিত সিট নীতিমালা না থাকার কারণে এই ধরনের অনিয়ম বিশৃঙ্খলা হচ্ছে। বাকি বিষয়গুলো নিয়ে এখানে বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ আছেন, ভিপি জেসি আছেন, আমাদের মাঝে ডাকসুর নেতৃবৃন্দ আছেন।